বোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন প্রাইমারি স্কুলের মাস্টারির চাকরি নিয়ে গেছি। সেখানে গিয়ে আমার পরিচয় হয় ভৈরব চক্রবর্তীর সঙ্গে। তবে আমারই স্কুলের এক সহকর্মী দেবরাজ বিশ্বাস তার পরিচয় আমায় দেয়। তার জীবনে ভৈরব চক্রবর্তীর এক অসামান্য ভূমিকা রয়েছে, যদিও তার মুখে শোনা ঘটনা সাম্প্রতিক নয়। এখানে বদলি হয়ে আসার আগে প্রথমে যে অঞ্চলে গিয়ে তাকে চাকরি নিতে হয়েছিল, এই ঘটনা সেই জায়গার। তাহলে শুনতে থাকুন। কিসের শব্দ এটা? কেমন একটা মন্ত্রের মতো লাগছে কি? হ্যাঁ, মন্ত্রই তো, কিন্তু এত রাতে কোথার থেকে আসছে এই শব্দ? তাছাড়া দেবরাজ যে পাণ্ডব বর্জিত জায়গায় প্রাইমারি স্কুলের চাকরিটা নিয়ে এসেছে, সেখানে তো কোনো মন্দির আশেপাশে নেই। 1.5 মাইল দূরের ওই ক্যাম্বেল চার্চের পাশে একটা কালী মন্দির আছে ঠিকই, তবে মাঝরাতে ঘন্টার শব্দ ভেসে আসতে পারে, কিন্তু একটা মন্ত্রের শব্দ ভেসে আসতে পারে কি? সে বিস্ময়ে জর্জরিত হয়ে খাটের থেকে নামল। ঘরের কোণের একটি ঘুঘড়ো পোকা হঠাৎ ডাকতে শুরু করেছে একঘেয়ে ছন্দে। মন্ত্রের শব্দটা অস্পষ্ট, অথবা যে পাঠ করছে সে কেবলই নিয়ম রক্ষার্থে কোনো পূজায় বা উপাসনায় বসেছে বোধহয়। দেবরাজ ধীরে ধীরে ঘরের বাইরে এল। এখানে কিন্তু শব্দটা আগের মতো ঘোলাটে নয়, অনেকটাই পরিষ্কার। পরক্ষণেই তার ঘরের পেছনের দিকের কলপাড় থেকে একটা ধাতব বস্তু মেঝেতে আঁচড়ে পড়ার শব্দ কানে ভেসে আসতেই তার হৃৎপিণ্ড কেঁপে উঠল এবং মন্ত্রপাঠ গেল থেমে। দেবরাজ বুঝতে পারল যে ব্যক্তি এই শব্দের অধিকারী, তার কানেও গেছে এই ধাতব শব্দটা, সে কারণেই সে থেমে গেছে। ভয় হলো মনে। শহুরে চাকরিজীবী এই ঘরে থাকে জানতে পেয়ে কোনো মানুষ বদমতলব নিয়ে এলো না তো? সে 1 পা 2 পা করে ফোনের ফ্ল্যাশ লাইটটা নিয়ে বাড়ির পেছন দিকটায় অগ্রসর হলো। ডান দিকের দেয়াল পেরিয়ে অতি সন্তর্পণে কোণের থেকে বাড়ির পেছন দিকটায় মাথা ঝোঁকাতেই সে দেখতে পেল ধূসর পোশাক পরা একটি নোংরা বুচকান্নায় মানুষ তার আলোক উৎসর দিকে হকচকিয়ে তাকিয়ে রয়েছে। সহজাত প্রক্রিয়াতে আকস্মিক আত্মরক্ষা বা ভয় থেকেই দেবরাজের হাতে উঠে এলো ঠিক তার পাশেই দেওয়ালে হেলান দিয়া রাখা একটা পুরনো কোদালের হাতল। ঠিক তখনই আগন্তুক বলে উঠল, আমায় মেরো না দেবরাজ, আমি চোর নই। মাঝরাতের অন্ধকারাচ্ছন্ন আবহে কোনো বিকট দর্শন অপরিচিত মানুষের মুখে যদি নিজের নামের উচ্চারণ ভেসে আসে, তাহলে যে কোনো সাহসী মানুষেরও ভয়ে বুকটা কেঁপে উঠবে। দেবরাজ কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার নাম জানলে কি করে? কে তুমি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমার নাম ভৈরব চক্রবর্তী। সবাই আমাকে ভৈরব তান্ত্রিক বলে চেনে, তবে এখানে পরিচয় খুঁজলে পাবে না। যাক, আগে তোমার প্রশ্নের উত্তর দিই। টুকটাক জ্যোতিষকর্ম জানা থাকলেই মানুষের ললাট দেখে তার নামের আদ্যক্ষর এইসব সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। সেখান থেকেই তোমার নামের প্রথম অক্ষর যে হর্ষই, তা জেনে নিলাম। আর বাকিটুকু যেভাবে জানলাম তা তোমার জানতে গেলে একটা বড় গল্প শুনতে হয়। তোমার হবে সময়? দেবরাজ ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। তারপর হাতের থেকে কাঠের দণ্ডটি ফেলে দিয়ে কাঁপা গলায় বলল, আমার সাথে আসুন। এর মধ্যেই কিভাবে একটা অপ্রকাশিত বিশ্বাস জন্মে গেছে তার আগন্তুকের প্রতি। সে ভেবে পেল না তার কারণ কি। ভৈরব তান্ত্রিক তাকে অনুসরণ করে ঘরের ভেতরে প্রবেশ করল। তারপর বলল, একটু জল পাওয়া যাবে? মানে গলাটা শুকিয়ে গেছে আর কি।
খানিক দেরি হলে তো মাথাটা ফাটতো, তাই গলায় এসে আটকেছে প্রাণটা। ভৈরব তান্ত্রিকের কথাগুলো এতক্ষণ ধরে শুনে দেবরাজ যেটুকু চরিত্রায়ন করতে পেরেছে তা হলো এই ভদ্রলোক বেজায় রসিক ও মজলিস প্রকৃতির। কিন্তু দেবরাজের সাথে তার কি দরকার থাকতে পারে, অথবা এত রাতে সে কোন মন্ত্র বলে এই ঘরে ঢুকে পড়ল? তবে কি ভৈরবতান্ত্রিক কোনো জাদুটোনা করেছেন দেবরাজকে, তাকে অচৈতন্য করে সমস্ত নিয়ে চম্পট দেওয়ার জন্য? এসব ভাবতে ভাবতে ছেলেটির চোখের সামনে একটা অস্পষ্ট পর্দার সৃষ্টি হয়েছিল। ঘোর কাটল ভৈরবতান্ত্রিকের সচেষ্ট কাশিতে। জল দেবে একটু? দেবরাজ আঙুল তুলে তার ঘরের কোণে রাখা মাটির কলসিটি দেখিয়ে দিল। ভৈরবতান্ত্রিকের অভিব্যক্তি দেখে সে বুঝল যে এই লোকটি আগেই কুজোটি দেখেছিল, কিন্তু সে চাইছিল বাড়ির বর্তমান মালিক তাকে নিজে জল নিয়ে এসে দিক, পাছে সৌজন্যতা না নষ্ট হয়। কিন্তু দেবরাজের অবস্থা তখন পুরোপুরি প্রকৃতিস্থ নয়। ভৈরবতান্ত্রিক নিজেই পরপর 2 গ্লাস জল কুজোর থেকে ঢেলে নিয়ে তা গলদ্ধকরণ করলেন। তারপর একটা তৃপ্তিসূচক শব্দ করে পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বের করে সেটি নিয়ে দেবরাজের দিকে এগিয়ে গেলেন। বললেন, তুমি চৌকিতে গিয়ে বসো, আমি এখানে বসে একটা বিড়ি ধরাই। তাছাড়া আমার অপরিষ্কার জামা কাপড় পরে ওখানে বসাটা উচিত হবে না। আর দেবরাজ, এই মাটির কত গুণ তুমি বুঝতে পারবে এবার। মাটিতে গুণ? একটু ধাতস্থ হয়ে প্রশ্ন করে দেবরাজ। ততক্ষণে ভৈরবতান্ত্রিক দেশলাই বের করে বিড়িতে অগ্নিসংযোগ করেছেন। কয়েকটা বিক্ষিপ্ত টান দিয়ে বললেন, আজ রাতের ঘুমটা তোমার থেকে আমি নেব দেবরাজ। বদলে কি চাও তুমি বলো। দেবরাজ চৌকিতে বসে একটু বিরক্ত হয়েই বলল, বদলে কিছুই চাই না, আপনি এটুকু বলুন এখানে আপনার কি কাজ? ভৈরবতান্ত্রিক আপন মনে কয়েকবার ওপর নিচে মৃদু মাথা ঝাঁকিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে 20 কি 21 বছর আগের কথা বলছি। তখন এই শ্যাওলাদিঘি গ্রামে মানুষজনের বাস ছিল মতে 25 ঘর। তার মধ্যে থেকে জমিদার বা ভূস্বামী গোছের লোক ছিল কেবল 2 জন। এক হলেন রাম নাম তালুকদার, আর অন্য হলেন মোহন চক্রবর্তী। এই দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন আমার বাবা। মোহনপুর গ্রাম এখান থেকে 10 মাইল দূরে, হয়তো তুমি শুনেছ। সেখানকার বড় স্কুলে আমার বাবা শিক্ষকতা করতেন। তবে তোমার মনে হতে পারে আমার অবস্থা আজ এরকম কেন হলো, তাই না? না মনে হওয়াটা অস্বাভাবিক নয় কি? ঠিক বলেছ। তবে নিয়মিত মানুষকে সেই পথেই নিয়ে যায় যে পথে তার গন্তব্য স্থির থাকে না। আজ তুমি নিজেকেই দেখো, তোমারও তো ইচ্ছে ছিল একজন বড় লেখক হবে। একসময় কত স্বপ্ন দেখেছিলে এই নিয়ে, তবে তা সত্যি হলো কি? দেবরাজ অবাক হয়ে চাইল তার দিকে। বলল, আপনি কি আমার ঠিকুচি কুষ্টির খবর নিয়ে তারপর চুরি করতে এসেছিলেন? এই কথা শুনে ভৈরবতান্ত্রিক হো হো করে হেসে উঠল। বলল, শুধু তোমার নয়, আমি যে কোনো মানুষের ঠিকুজি কুষ্টি বের করে দিতে পারি। বলা ভালো, এটাই আমার কাজ। তোমরা যেমন বিজ্ঞান, জাত, বিদ্যে এইসব নিয়ে বড় হচ্ছ, ঠিক তেমনি আমাকেও নিতে হয়েছে আধ্যাত্মিক শিক্ষা ও পরশরী হরার জ্ঞান। সংস্কৃত পড়তে জানো? দেবরাজ একটু ইতস্তত করে বলল, জানি, কিন্তু তেমন সচ্ছল নই। তাছাড়া আমার বিষয়ে গণিত। হ্যাঁ, এটাও ঠিক। তান্ত্রিক মশাই, আপনি সত্যি ধন্য, আপনি মহান। কি কুক্ষণেই যে আপনার সঙ্গে এমন ব্যবহার করতে গেলাম আমি। হ্যাঁ, তুমি ঠিকই করেছো। আত্মরক্ষার প্রয়োজন জীবনে তোমার আরো বাড়বে খুব শীঘ্রই। কি করে জানতে পারলাম জিজ্ঞেস করো না। কেবল এত রাতে তোমার ভাড়া বাড়ির পেছনে আমি কি করছিলাম সেটি শুনে যাও। দেবরাজ এবার একটু গুছিয়ে বসল। এতক্ষণে ভৈরবতান্ত্রিকের প্রতি তার মনে সৃষ্টি হওয়া
জড়তাটুকু সম্পূর্ণ কেটে গেছে। ভৈরবতান্ত্রিক বলতে শুরু করল। যখন আমার বয়স ওই 10 কি 11 কোটায়, তখন থেকে অনুভব করলাম আমার জীবনটা বাকি বন্ধুদের থেকে একটু অন্য প্রকার ছন্দে চলতে শুরু করেছে। সহপাঠীদের খেলাধুলা, আনন্দ সবই যেন কেমন বোকা বোকা ঠেকতো আমার কাছে। একবার ওই রামনাম তালুকদার বাড়িতে একটা বিরাট কাঙাল ভোজনের আয়োজন করলেন। দূর দূরান্ত থেকে অনেক সন্ন্যাসী, সাধু, তান্ত্রিক এসেছিল সেই 3 দিনের জমায়েতে। তাদের মধ্যে থেকে একজনকে আমার খুব পছন্দ হয়ে যায়। গুরুর নাম নিতে নেই তাই বলছি না, তবে বাকি সকলের থেকে সে একেবারেই অন্যরকম ছিল। বুঝলাম আমি এক অমোঘ টান অনুভব করছি এই ভবঘুরে মানুষটির প্রতি। অনুষ্ঠান শেষে যখন সবাই ফিরে গেল, তখন টের পেলাম আমার জীবন নির্ধারণ আগেই করে ফেলেছে সে কি করতে চায়। গৃহস্থের পরিবারে নিয়ম ছিল খেতে বসলে যেন বাড়ির কর্তা সেখানে উপস্থিত থাকে। এরকমই এক দুপুরবেলা খেতে বসে বাবাকে বললাম, বাবা, আমার আর স্কুল করতে ভালো লাগে না। তালুকদার কাকুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিল ওদের সাথে চলে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথাটাকে গুরুত্ব না দিয়ে খেয়ে চলে গেল। দিন যায় তবু ক্ষণ যায় না। কেবলই মনে হয় আমার আর বেশি দিনেই গৃহী জীবনে থাকা হবে না। মায়া মমতা কেমন যেন উঠে যেতে লাগলো গ্রামের উপর থেকে। অবশেষে আমার যখন বয়স 15 হলো, আমি কোনো মতেই আর নিজেকে সামলাতে পারলাম না। রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া প্রায় তখন বন্ধ হয়ে গেছে বললেই চলে। একদিন ভোরবেলা বাবার পাশের থেকে উঠে থলের মধ্যে তার থেকে বই খাতা বের করে তাতে কয়েকটা জামা কাপড় পুড়ে নিয়ে বাবাকে ডাকলাম, বাবা, বাবা আমায় বিদায় দাও, আমি আর পারছি না থাকতে এভাবে। আশা করি তুমি বুঝতে পারছো। কথায় আছে বাবা মা আগের থেকে সব বুঝতে পারে। তার উপর মাত্র 5 বছর বয়সে মাকে হারানোর পর থেকেই বাবাই আমায় তার অভাব বুঝতে দেননি। সেদিনও আমি তার পাশের থেকে উঠে যাওয়ার সময় সে বুঝতে পেরেছিল। আমার কথা শুনে সে চোখ বুজেই বলল, আজ যাচ্ছ যাও, আমি তোমায় আটকাবো না। তবে মনে রেখো, এ বাড়িতে তুমি আর ভাত পাবে না কোনোদিনও। বরাবরের জন্য আমি তোমায় ত্যাগ করলাম। আমি চাই না একজন শিক্ষকের ছেলে হয়ে তুমি গ্রামে আমার মুখ পোড়াও। যাও। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে পড়েছিলাম। মনে হয়েছিল যেন সত্যি আজ আমায় জন্মদাতা জীবনের সব থেকে বড় উপহারটি ছিল। তবে সত্যি আবেগ ও উদ্দপ্ততার আড়ালে এমন কিছু বাস্তব চাপা পড়ে যায় যা পরবর্তীতে মৃত্যু সমান যন্ত্রণা দিতে পারে। দেবরাজ এতক্ষণ মন দিয়ে কাহিনীটি শুনছিল। ভৈরবতান্ত্রিক একটু থামতেই প্রশ্ন করল, তান্ত্রিক মশাই, আপনি তবে অনেক ছোট থেকেই একা একা জীবন কাটিয়ে আসছেন? হ্যাঁ দেবরাজ, ভগবান সেইভাবেই মানব জাতির সৃষ্টি করেছে যাতে জগৎ সংসারে সব ধরনের মানুষের অস্তিত্ব বজায় থাকে। সবাই গৃহী হয়ে পড়লে ঈশ্বর কেবল মূর্তিতেই থেকে যাবে। এই কারণেই সৃষ্টিকর্তা একটা এমন শ্রেণীকে তৈরি করেছেন যাদের মাধ্যমে আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটানো সম্ভব। যাই হোক, এমন প্রচুর ঘটনা আমার জীবনে আছে, সে না হয় পরে হবে। প্রসঙ্গে ফিরে আসি। মোহ আবেগের বশে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম ঠিকই, তবে বছর 5 মধ্যেই আবার আমায় বাড়িতে ফিরতে হলো। লোক মুখে খবর পেলাম এই শ্যাওলা দিঘিতে নাকি মরক লেগেছে। গ্রামে ফিরে দেখি সত্যি খুব ভয়াবহ অবস্থা। শ্মশানে একের পর এক মৃতের লাইন। বাড়িতে ফিরে দেখি বাবার অবস্থা একেবারেই ভালো নয়। আমাদের গোয়ালা দেখাশোনা করত,
রতন বিশ্বাস নামের এক বৃদ্ধ। আর যাই হয়ে যাক, মনিবের প্রতি তার ভালোবাসা দেখে অবাক হয়েছিলাম, এবং সাথে নিজেকে ছোটও লেগেছিল যে এমন সময় একটি বাইরের লোক বাবার পাশে দিনের পর দিন সেবায় নিমিত্তে কাটাচ্ছে, আর আমি কিনা যাক সে কথা। নিজের রক্তের উপর কোনো মানুষ কতদিন বিমুখ করে থাকতে পারে? বাবা আমায় বেশ দ্রুত মনোবল তো ফিরে পেলেনি, সাথে 10 দিনের মধ্যে বিছানা ছাড়লেন। এর মধ্যে হঠাৎ একদিন বাবার ডাক পড়ল রাম নাম তালুকদারের বাড়ি। বাবাকে একা ছাড়তে মন চাইছিল না দেখে আমিও তার সঙ্গে গেলাম। গিয়ে দেখি নিজের বিশাল বৈঠক ঘরের মাঝে ফরাস পেতে বসে তামাক টানছেন তালুকদার মশাই। তার দুপাশে আরো 2-3 জন লোক হতাশ মুখে নিচু গলায় কিছু আলোচনা করছে। বাবাকে দেখে তালুকদার মশাই উত্তেজিত হয়ে বললেন, আরে চক্রবর্তী, তোমায় সুস্থ অবস্থায় দেখে সত্যি খুব ভালো লাগছে আমার। ভানুর মা আজ সকালে চলে গেছেন, খবর পেয়েছেন? কই না তো, আসলে এখন আর খবরই হচ্ছে না গ্রামে, কারণ শ্মশানে যাওয়ার লোকটাই তো নেই, কাকেই বা কি জানাবে। এই ভৈরব ফিরে এলো বলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, নইলে মারা গেলে বাড়িতেই পৌঁছতে হতো। আমি অনুশোচনা ও লজ্জায় মাথা নিচু করলাম। তালুকদার মশাই বলল, তুমি এমনটি ভেবো না চক্রবর্তী, খবর পেলেই আমরা সকলে ছুটব। তুমি এই গ্রামের গর্ব। বাবা চন্দন, তোমার বাবা বেঁচে থাকাকালীন আর কোথাও যেও না তুমি। কথাগুলি কাঁটার মতন বিঁধল আমার বুকে। আমি ইতিবাচক মাথা নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা বলল, গ্রামটা বোধহয় উজাড় হয়ে যাবে তালুকদার। প্রহরীর ডাক্তার এখানে আসতে চাইছে না, তাদের মধ্যেও শয়তানি ঢুকে গেছে আজকাল। ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। তারা জানে এখানে এলে যাতায়াতের খরচা ছাড়া আর কিছুই উঠবে না। এই কারণেই তো তোমাদের ডেকে পাঠানো। এবার তুমিও যখন এসে পড়েছ, তাহলে প্রস্তাবটা দিই। শোনো তাহলে, দীক্ষাগুরু প্রমানন্দ স্বামী আশ্রমে গিয়েছিলাম দিন 2 আগে, গ্রামের পরিস্থিতির কোনো একটা সুরাহা পথ বাতলে নেওয়ার জন্য। ওখান থেকে আমার জানানো হয়েছে গ্রামের আনুমানিক কেন্দ্রবিন্দুতে একটা মা রক্ষাকালীর পুজো করতে। দেবী দুর্গারোগ্য বেদী, বিনাশকারিণী। ওনার কৃপা দৃষ্টি পড়লে আমরা মুক্তির পথ পেতে পারি। এই বিষয়ে তোমাদের কি মতামত? উপস্থিত সকলেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবা বলল, আমার সম্পূর্ণ সমর্থন আছে, কিন্তু একটা পুজো করতে গেলে যে সকল আয়োজন প্রকরণের ব্যাপার আছে, তাছাড়া পুরোহিত, প্রতিমা, এসব জোগাড় হবে কি করে? লোকজনও তো লাগবে কিছু। আসরে উপস্থিত এক মধ্যবয়স্ক লোক বলল, আমি আসি কাজবাজ করার জন্য, কিন্তু আমার আরো 2টো যুবক ছেলে লাগবে। আপনার ছেলেটি কি পারবে একটু হাতে হাত লাগাতে? আমি তখন মুখ বাঁচানোর পথ খুঁজছি নিজের। তারপরও এমন একটি প্রস্তাব পেয়ে আর দেরি করলাম না। বললাম, হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই থাকবো আমি। বেশ বেশ, তবে আর একজন? আমার বাগান দেখাশোনা করে যে ছেলেটা, ওর নাম যদুরাম। সে প্রচুর পারিশ্রমিক, কিন্তু বাকশক্তি হারিয়েছে ছোটবেলায়। তবে ইশারায় ওকে যা বোঝাবে ও বুঝতে পারে। আরে চিনলে না, হরিহর জেলের ছেলে। এমন সময় একটি বড় কাঁসার থালায় করে চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো যদুরাম। আমি ওকে ছোট থেকেই চিনি, একই ক্লাসে পড়াশোনা করতাম আমরা। পরবর্তীকালে দরিদ্রতার কারণে সে ছেড়ে দেয় স্কুলে আসা। তালুকদার মশাই হাতের ইশারায় আমাদের চা দেওয়ার কথা বুঝিয়ে দিলেন। সে একে একে প্রত্যেককে চা দিয়ে বিনিময় সৌজন্যতার হাসি হাসল। সেই মধ্যবয়স্ক লোক বলে উঠল, কি রে যদু, পারবি তো? যদু বোধহয় তার মাথা ঝাঁকানোটাকেই আঁচ করে উত্তর দিল, বেশ, তাহলে এই কথাই রইল। সামনে শনিবার পুজো আর মাত্র 3-4 বাকি। আমি পাশের গ্রামের জীবনপালকে বলেই এসেছিলাম,
প্রতিমার কথা। সে বলল কাঠামো বাধাই আছে, খবর দিলেই মাটি চড়াবো। নিমাই, তুমি চলে যেও আজ, ওনাকে খবর দিয়ে এসো। আর আমি ওদেরকে নিয়ে একবার ময়নাগাছি হরেন ঠাকুরের বাড়ি থেকে ঘুরে আসি। এখন দরিদ্র পুরোহিত ছাড়া এই গ্রামে ডেকে পুজো করানো মুশকিল হয়ে যাবে। তাই করা হলো। আমিও যদুরাম তালুকদার মশাইয়ের সাথে ময়নাগাছির পুরোহিতের কাছের থেকে একটি লম্বা ফর্দ করে আনলাম। বৃদ্ধ বামুন তান্ত্রিক এমন অসময়ে একটা বারোয়ারি পুজোর প্রস্তাব পেয়ে বড়ই খুশি হলেন, কারণ তালুকদার মশাই ঠিকই বলেছিলেন। আমার দেখা মতে আশেপাশের অঞ্চলে ওনার মতো নুন আনতে পান্তা ফোরানো ব্রাহ্মণ আর ছিল না। কিন্তু গ্রামের ওপর তখন সত্যি গ্রহরাজের দৃষ্টি পড়েছিল, নইলে কি আর এমন হয়। সেদিন পুরোহিত বাড়ির থেকে সোজা ময়নাগাছি গ্রামের বাজারে এসে কিছু দশকর্মা কিনে নিয়েছিলাম। কথা হলো পরদিন আমি আর যদু এসে বাকি জিনিসগুলো কিনে নিয়ে যাব, কিন্তু সেইখানেই হলো বিপত্তি। পরের দিন ভোর থেকে সেই যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, সে যেন আর থাকার নামই নেয় না। বিকেলের দিকে মনে হলো যেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম করেছে বজ্রদেবতা। মোটামুটি বাড়ির থেকে বেরোনোর মতন একটা মুহূর্তই তৈরি হলো না সেদিন। তারপরের দিনের চিত্রও একই, কিন্তু সেদিন আকাশ ভারী হয়ে থাকলেও বৃষ্টির পরিমাণটা আগের দিনের তুলনায় একটু কম। তালুকদার মশাইয়ের বাড়ি পৌঁছে দেখি যদু কোদাল নিয়ে দ্রুত পায়ে কোথায় চলে গেল। সদর দরজার মুখে দাঁড়িয়ে গৃহস্বামী। কি শুরু হলো বলতো? যদুকে পাঠালাম পুজোর জায়গাটা মাটি দিয়ে একটু উঁচু করার জন্য। আমার মনে হয় ঈশ্বর পরীক্ষা নিচ্ছে চন্দন, তোমার বাবাকে জানিয়ে দিও, যাই হয়ে যাক। আমি আজ এই পুজো থামাতে চাইছি না। আমি তার এই প্রত্যয়ের পক্ষপাতিত্ব না করে আর কোথায় চাই। বললাম, তাহলে আমি কি ময়নাগাছি গিয়ে বাকি জিনিসগুলো কিনে নেব? সেটাই ভালো হবে চন্দন। দাঁড়াও দাঁড়াও, আমি টাকা করিয়ে এনে দিই। সেদিন আর বৃষ্টি তেমন জোর তোর করে পড়ল না, তবে রোদের দেখা সারা দিন নেই। বাকি দ্রব্যাদি কিনে এনে সেগুলি নিয়ে তালুকদার মশাইয়ের বাড়িতে রেখে একবার যদুরাম সেখানে কাজ করছিল, সেখান থেকে ঢু মেরে ফিরবো বলে গেলাম। পৌঁছে আমি অবাক, যদুরামের মনিব একটুও ভুল বলেনি। তার কাজ করার অপরিসীম ক্ষমতা ও নিপুণতা গ্রামের মাঝের দিকের একটা বট গাছের তলায় অঞ্চলকে বালি মাটি দিয়ে উর্বর করে তুলেছে। শ্যাওলাদিঘি গ্রামের মাঝ থেকেই দামোদরের একটা প্রশাখা চলে গেছে। আশা করি তুমি সেটা দেখেছো। দেবরাজ মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, তো এই নদীর পার সংলগ্ন অঞ্চল থেকে সে ঝুড়ি ভরে ভরে মাটি কেটে এনে ওখানে ফেলেছে। আমিও তাকে সন্ধ্যার আজ পর্যন্ত এইভাবেই সাহায্য করে তারপরে বাড়ি ফিরলাম। পুজোর আগের দিনই অর্থাৎ শুক্রবারে পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। আকাশ কখনো নীল, আবার কখনো মেঘের ঘন ঘটা। আমি নিমাই কাকা ও যদু তিনজন মিলে দ্রুত হাতে শামিয়ানা টাঙিয়ে গোবর কাদা লেপে সম্পূর্ণ পুজো মণ্ডপ তৈরি করতে সারা দিনটাই লেগে গেল। যখন ফিরছি তখন দিনের আলো একেবারেই ঘোলাটে হয়ে এসেছে। দূর আকাশের কালচে মহাশূন্যে মাঝে মাঝেই বিদ্যুৎ স্ফুলিং নিঃশব্দে ছড়িয়ে পড়ে চোখ রাঙাতে শুরু করেছে। তখন মনে মনে তান্ত্রিককে ডাকলাম, মাগো, তোমার মহিমা দেখাও মা। অনেক পরিশ্রম করছি আমরা, গ্রামের মানুষের এই অবস্থা, তোমার পুজোটা অন্তত সুস্থভাবে সুসম্পন্ন হতে দাও। আমার ডাকে ঈশ্বর তুষ্ট হলেন না। পুজোর দিন সকাল 7টা থেকে সেই যে আকাশ ভেঙে বাড়ি ধরা ঝরতে শুরু করলো, তা থামার জো নেই। 10টা পার হতেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাধ্য হয়ে। তালুকদারের কথা তারের মতন কার্যকরী, তা ছোটবেলা থেকেই জানতাম। উনি একবার বলেছেন,
মানে পুজো যে আজই হবে সে ব্যাপারে নিশ্চিত ছিল সকলে। মাঝ রাস্তা পর্যন্ত পৌঁছে দেখি নিমাই কাকা মাথায় একটা প্লাস্টিক দিয়ে রিক্সা চালিয়ে আসছেন। আমায় দেখে বললেন, এই তো, ভৈরব চলো ঠাকুরটা নিয়ে আসি। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। প্লাস্টিক উঁচু করে দেখি ভেতরে যদু গুঁটি সুটি মেরে বসে রয়েছে। রিক্সায় চেপে বসতেই প্যাচ প্যাচে কাদার পথের উপর দিয়ে অতি কষ্টে রিক্সাটিকে এগিয়ে নিয়ে যেতে থাকলো নিমাই কাকা। বৃষ্টির টিপ টিপানির কোনো বিরাম নেই। আমাদের দেখে পাল মশাই যেন একটু রেগে গেলেন, দাঁত খিকিয়ে বলে উঠলেন, তোদেরও বলি হারি, দেখছিস 2-3 দিন ধরে বৃষ্টি থামছে না। কেন রে, পুজোটা কদিন পরে করলে কি হতো? এটা কি বাৎসরিক পুজো নাকি? এই চুপ করে বসতো ওখানে, এখনো অনেক দেরি। অগত্যা আমরা একটা চটের উপর 3 জন ঘেঁষাঘেঁষি করে বসে জীবন পালের হাতে মায়ের চিন্ময়ী মূর্তিকে ধীরে ধীরে সেজে উঠতে দেখছিলাম। নরমুন্ডু উঠল বা হাতে, ডানে উঠল রক্ত লাগানো খড়গ। তবে এই দেবীর মুখ খুবই শান্ত ও করুণাময়ী। শ্যামা মায়ের সহজাত দ্বন্দ্ববৃত্ত রূপ এটি নয়। নিমাই কাকা বলল, পালমশাই, প্রতিমা তো এখনো কাঁচা, তার উপরে যদি জল পড়ে তবে কি আর ঠিক থাকবে? ব্রল্যাম্প দিয়ে যেটুকু টাঙানো টাঙিয়ে দিয়েছি, এর থেকে বেশি আর হবে না। এমন সময় একটা বিরাট আকাশের গর্জনে আমরা চমকে উঠলাম। বললাম, যা অবস্থা প্রতিমা নিয়ে ঠিকঠাক ফিরতে পারলে হয়। ঠিক ফিরে যাব, অত চিন্তা করো না তো। বুঝলাম জীবন পালের সামনে আর না বাচক কোনো কথা সে বলতে বারণ করার ইঙ্গিত করছে। তাই বলে প্রকৃতির অরাজকতার সঙ্গে কি আর মানুষের জোর খাটানো চলে? প্রতিমা নিয়ে মিনিট 5 এগিয়েছি, তারপরে শুরু হলো অবাধ বর্ষণ। প্লাস্টিক ফুটো করে যেন জল ভেতরে চলে আসতে চায়। গলা চড়িয়ে বললাম, ও নিমাই কাকা, কোথাও একটা দাঁড়িয়ে যাও, নইলে কিন্তু আর আস্ত প্রতিমা নিয়ে যেতে পারবো না মণ্ডপে। দাঁড়াতে তো হবেই, সামনে ওই ডাকবাড়ির বারান্দায় দাঁড়াচ্ছি, একটু অপেক্ষা করো। আমরা কোনো মতে হাঁটু ডোবানো জলের মধ্যে দিয়ে রিক্সা নিয়ে গ্রামের প্রান্তে একটি পুরনো ডাকঘরের বারান্দায় গিয়ে আশ্রয় নিলাম। সময় সম্ভবত তখন দুপুর 1টা কি 2টো, কিন্তু পরিবেশ দেখলে মনে হবে যেন সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত। চারিদিকে ঝিঝি ও ব্যাঙের শব্দে কান পাতার জো নেই। 1 ঘন্টা 2 আরো কেটে গেল, কিন্তু বৃষ্টি কমার কোনো নাম গন্ধ নেই। যেন সময় কাল ঋতুকে পরিবর্তন করে দিতে চায় সৃষ্টিকর্তা। নিমাই কাকা বললে, তোমরা এখানে বসো, আমি গ্রামে গিয়ে বড় শট আর বাঁশ নিয়ে কয়েকজন ছেলে জোগাড় করে আনি। পুজো তো রাতে, তার আগে নিয়ে যেতে পারলেই আর কোনো বিপত্তি থাকবে না। বসো তোমরা, ঠিক আছে, আমি আসছি। বলে নিমাই কাকা বেরিয়ে গেল। মাথায় প্লাস্টিক বেঁধে নিয়ে এতক্ষণে আমি একটু ফাঁকা সময় পেয়ে একটা বিড়ি ধরালাম। এমন একজন মানুষ আমার সাথে রয়ে গেল যার সাথে ইশারা ইঙ্গিতে ছাড়া কথা বলা সম্ভব নয়। তাও বা কতক্ষণ করা যায়? ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করলো, অন্য দিনের চেয়ে একটু দ্রুত। আনমনেই মায়ের মুখের দিকে তাকিয়ে একবারই দুর্ভোগের বিপরীতে মিনতি প্রকাশ করতে যাব, এমন সময় মনে হলো যেন মূর্তিটা খানিক দূরে সরে গেছে। অপার বিস্ময়ে প্রতিমাটির অপাদ মস্তক পর্যবেক্ষণ করলাম। যদুরামও ব্যাপারটা লক্ষ্য করেছে। আমার সাথে সাথেই সেটা তার বিস্ফারিত চোখ দেখে বুঝতে পেলাম। কৌতূহল বশত আমি উঠে পড়ে ধীরে ধীরে মূর্তিটির কাছে এগিয়ে গেলাম। মনে হলো কাঠামোটি টেনে এনে আমাদের পাশে রেখে দিই। হয়তো অবসাদে ভুগছি বলেই এমন মনের ধারণা হয়েছে। প্রতিমার নিচের কাঠামোটা ধরে উঁচু করব বলে মাথাটা সবে ঝুঁকিয়েছি, এমন সময় স্পষ্ট শুনলাম একটা নিঃশ্বাসের শব্দ।
বুকের ভেতরটা হালকা হয়ে এলো আমার। মাটির কালী প্রতিমা কি নিঃশ্বাস নিতে পারে? অবলীলায় মূর্তির হাতের উপর আমার ডান হাতের আঙুলগুলো একবার স্পর্শ হলো এবং তৎক্ষণাৎ আমি ছিটকে পড়লাম মাটিতে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, মূর্তিটির যে অংশে আমার আঙুলগুলি ছুঁয়ে গেল তা মাতৃ প্রতিমা স্পর্শ করার অনুভূতি নয়। ওই মূর্তির ভেতরে নির্ঘাত প্রাণের সঞ্চার হয়েছে, নইলে অমন গরম ও জীবন্ত স্পর্শ মায়ের হাতের থেকে আমি প্রাপ্ত করতাম না। যদু আমায় দেখে আরো বেশি বিচলিত হয়ে পড়ল। উঠে দাঁড়িয়ে আমায় কি ইঙ্গিত করলো বুঝলাম না। তারপর দৌড়ে চলে গেল জলের উপরে ব্যস্ততার শব্দ তুলে। বৃষ্টির আওয়াজ ও নৈশ প্রস্তুতির প্রাকৃতিক আর্তনাদ ধীরে ধীরে কান সাওয়া হয়ে গেছে। তখন মনে হলো যে বারান্দায় আমি বসে আছি তার সংলগ্ন ঘরের মধ্যে থেকে একটা চাপা গোঙানির শব্দ আসছে। শব্দটা শুনে মনে হয় কোনো মানুষ অতি যন্ত্রণায় রয়েছে, অথবা আমার উপস্থিতি সে কোনোভাবে টের পেয়েছে। মস্তিষ্কে তখন আমার প্রশ্নের ঝড় উঠেছে। মন যেন বরফ দিয়ে কেউ জমিয়ে দিয়েছে আমার। ভাবনা চিন্তার পরিধি তখন কেবল ওই বারান্দার মধ্যে সীমাবদ্ধ আমার। আমি কাঁপা কাঁপা পায়ে দুর্দশাগ্রস্ত পরিত্যক্ত ডাকঘরটির দরজার দিকে এগোলাম। একটা দেশলাই কাঠি জেলে নিজেরও দরজার দূরত্ব নিশ্চিত করে নিয়ে খানিক দূর থেকে তার উপরে হাত রাখতে যাব, এমন সময় ভেতর থেকে এক টানে কেউ দরজা খুলে দিল। আমার মুখের থেকে অক্লেশেই একটা আতঙ্কের শব্দ বেরিয়ে এলো। কে কে? ভেতর থেকে ফিন ফিনে গলায় উত্তর এলো, দেবরাজ, তুমি? না, আমি সে নই। আমি ভৈরব চক্রবর্তী। ব্রাহ্মণ? তুমি যখন ব্রাহ্মণ সন্তান, আশা করি তোমায় তাহলে সব জানানো যাবে। আমার হাঁটু কাঁপতে চলেছে। আমি দেখতে পারছি মিশমিশে কালো ঘরটির গর্ভগৃহে ধীরে ধীরে একটা নীল আলোর অভয় উদ্ভাসিত হতে শুরু করেছে। আমার দীক্ষা গুরুর কথা মনে পড়ে গেল। আমি দেখতে পারছি ওই আলোক আবার কারণে এবার সামনের মানুষটিকে। মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, মাথায় চুল বিন্যস্ত। সে বলতে থাকলো, জানো তো, গুপ্তধন প্রাপ্তি সকলের কপালে থাকে না। অনেক ধনী ব্যক্তি অর্থের লালসায় নিজের সর্বস্ব খোয়ায়। অনেকে নিজের তিলে তিলে জমানো ভালো কাজের পরিপ্রেক্ষিতে একটা দৈব প্রাপ্তি অর্জন করে। তুমি ব্রাহ্মণ সন্তান এবং একজন ঈশ্বর অন্বেষণকারী। তোমায় জানিয়ে গেলাম দেবরাজ, সমার্থীয় একজন ব্যক্তির আগমন হবে এই ভিটেতে। তার জন্যই সঞ্চিত থাকলো এই গুপ্তধন ভাণ্ডার। সে না আসা পর্যন্ত আর এই অঞ্চলে তুমি এসো না। মনে রেখো, এই মহামর্তে কিছু বিশেষ স্থানে ঈশ্বরেরা বিচরণ করে থাকে। সাধারণ মানুষ সে জায়গার সংস্পর্শে এলে তাকেও ধীরে ধীরে পাগল হয়ে যেতে হয়। যেমন আমি হয়েছি। এদিকে এসো, তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যায়। আমার মনে তখন অপরিসীম পবিত্রতা। মস্তিষ্ক এক ফোঁটা দ্বিধাবোধ করতে দিল না। বৃদ্ধের কাছে গিয়ে তার বলে দেওয়া মন্ত্র মনস্থ করলাম। বৃদ্ধ বলল, এ মন্ত্র এই বাসস্থানের পশ্চাৎভিমুখে বসে পাঠ করে তারপর সেই ব্যক্তিকে হদিশ দিও
সেখানেই পাবে তার বরাদ্দ কর্মফল। এমন সময় টের পেলাম দূরের থেকে বোধহয় কয়জন হেঁটে আসছে এই ঘরটিকে উদ্দেশ্য করে। হলদে আলোর আভা পড়ছে আমার পেছনের বারান্দায়। কয়েকটা সমবেত কণ্ঠস্বর অল্প অল্প করে স্পষ্ট হচ্ছে। বুঝলাম খুব শীঘ্রই আমি এই দৈব পরিবেশ হারাতে চলেছি। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম? বৃদ্ধ বলল, আমার নাম আমার নাম বামা। আমি তখন বসে পড়েছি সেইখানে। শরীরের সব শক্তি হারিয়েছি। সামনের দৃষ্টান্ত আমার ধারণা অনুযায়ী নিমেষের মধ্যে স্বাভাবিক হয়ে গেল। ইমাই কাকার গলা পেলাম। জোর করে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, এই তো আমি। আসলে বসে থাকতে থাকতে ঝিম এসে গিয়েছিল। চলো চলো চলো, ধরো ধরো সবাই মিলে, আর দেরি করে কাজ নেই, এখন অনেকটা ধরেছে বৃষ্টিটা। আসলে কখন বৃষ্টি কমেছে আমি টের পাইনি বিন্দু মাত্র। সবাই মিলে চটের ছাদনা বানিয়ে দেবীকে নিয়ে গেলাম মণ্ডপে। তবে একটা বদল, যেটা আমি লক্ষ্য করলাম হয়তো অন্য কারোর চোখে সেটা পড়েনি। লক্ষ্য করলাম যে দেবীকে জীবন পালের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তার রূপে অমূল বদল এসেছে। প্রতিমার মুখ এখন আগের থেকে অনেকটাই বেশি ঝলমলে, আর ঠোঁটের কোণায় একটা অপ্রকাশিত প্রসন্নতার হাসি, যেন ভক্তের অবাধ পরিশ্রমে উনি মনে মনে খুব খুশি হয়েছেন। তবে সত্যি পুজোর পরে কাজ হলো মন্ত্রের মতো। সপ্তাহখানেকের মধ্যেই গ্রামের মানুষ সুস্থ হতে শুরু করল। তালুকদার মশাই ঘোষণা করলেন গ্রামের প্রান্তে এখন থেকে 1.5 মাইল দূরে ক্যাম্বেল চার্চের পাশে একটি মন্দির প্রতিষ্ঠা করবেন। কিছুক্ষণ দুজনেই চুপ। ভোরের প্রথম পাখিটা দূরের কোনো গাছে ডেকে উঠল মৃদুস্বরে। দেবরাজ খানিক ভেবে উত্তর দিল, এই কাহিনীর সঙ্গে আপনার আমার বাড়ির পেছনে আসার কারণ কি? ভৈরব তান্ত্রিক বলল, এই সেই ডাকঘর যেটিকে মেরামত করে বাসযোগ্য বানানো হয়েছিল বছর 5 আগে। সরকারের জায়গা এটি, তাই বাকি কাজটা একটু গোপনে করো। কি কাজ? ভৈরব তান্ত্রিক একটি রহস্যময় হাসি হেসে বলল, দেবরাজ সমঅর্থীয় নামটির অধিকারী তো তুমি। তোমার নাম কি? দেবরাজ। মনে কখনো অহংকার এনো না দেবরাজ। ভৈরব তান্ত্রিক এতদিন তোমার এই সম্পদ আগলে রেখেছিল ঠিকই, তবে ভৈরব চক্রবর্তীকে ভৈরব তান্ত্রিক হতে গিয়ে কিন্তু অনেক অহংকার, অর্থের প্রাচুর্যতা ত্যাগ করতে হয়েছে। নিজের শক্তির অপব্যবহার করে আমি কখনো কিছু করি, আর সে পাপ আমার দ্বারা হবেও না। কেবল মনে রেখো, আজ শুধু তোমার ভালো কাজের ফল তুমি পেলে না, আজ তুমি এমন এক জীবনের সম্মুখীন হয়ে গেলে যেখান থেকে পাপ কুড়ানো অনেক সহজ। তাই আবারও বলছি, মনে কখনো অহংকার এনো না। বলে ভৈরব তান্ত্রিক ধীরে ধীরে ঘরের থেকে বেরিয়ে গেল। দেবরাজের মুখে কোনো সাড়া নেই, কোনো সংজ্ঞা নেই। মোবাইলে সময় দেখল সে, সকাল 7:15। এর বছর 2 পরে আবার দেবরাজের সাথে ভৈরব তান্ত্রিকের দেখা হয়। সেটার কারণ যদিও সম্পূর্ণ ভিন্ন।